হাই স্টুডেন্ট। আচ্ছা, আজকে আমরা ক্লাস 11-এর রায়মার্টিনের যে তোর মডেল কোয়েশ্চেন পেপার যেগুলো দেওয়া আছে এগুলো, সেটা সেট 2টা নিয়ে আজকে আলোচনা করছি। ঠিক আছে? তাহলে একটু মন দিয়ে দেখো এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যেখানে বুঝতে পারবে নাই সেখানে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। বুঝে গেছে? আর ভালো লাগলে বন্ধুদের সাথে সেটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো সেট 2, তাই তো। দেখো 1 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, একটি ইলেকট্রনের ভর 10 × 10⁻³ কেজি। ভর m সমান দেওয়া আছে 10 × 10⁻³ কেজি। এখানে কি চাইছে, তাহলে ইলেকট্রনের ভরের মানের ক্রম কত হবে? তাহলে ইলেকট্রনের ভরের মানের ক্রম যেটা পাবো, এটাকে আমরা কী আকারে লিখবো না, 10 যদি এটার সাথে গুণ করি তাহলে এটা লেখা যায় 10⁻30, তাই আছে? তাহলে মানের ক্রম যেটা পাবো সেটা হচ্ছে -30। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর কী দেওয়া আছে, 0.0603। 2 নম্বর কোয়েশ্চেন 0.0603 সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? এই যে এটা যেটা দেওয়া আছে, এটাতে সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? তাহলে কটা হোক বলো তো? তো নিজেরা বলতে পারবে এটা হচ্ছে 3টি। তাহলে আমরা কত পাবো? 3টি। হয়েছে? আচ্ছা, নেক্সট 3 নম্বর যেটা দেওয়া আছে, চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি দেওয়া আছে, সেটা শতকরা হিসাবে। হয়েছে? তাহলে 3 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি অর্থাৎ DH/H × 100, এটা সমান দেওয়া আছে 1%, এবং ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি মানে DR/R × 100, এটা সমান দেওয়া আছে 2%। ক্লিয়ার? আমাদেরকে নির্ণয় করতে হবে কি, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত। তাহলে চোঙের আয়তন ক্যাপিটাল ভি সমান আমরা কত জানি, πr²H। তাহলে শতকরা ত্রুটি dV/V × 100 ইকুয়াল টু লেখা যায় 2 × DR/R × 100 প্লাস DH/H × 100। এখানে যে পাওয়ারটা যেটা সেটা সামনে চলে আসবে। ক্লিয়ার? আর পাইটা যেটা সেটা ধ্রুবক রাশি। তাহলে আমরা ভ্যালুটা কত পাবো? আচ্ছা, DR/R × 100 এটা সমান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে 2 × 2 + 1 অর্থাৎ 5%। বোঝা গেছে? আচ্ছা, এরপর 4 নম্বর কোয়েশ্চেন দেখো। 4 নম্বর কি দেওয়া আছে, কোনো বস্তুকণার সরণ x মিটার হলে সম্পর্কটা দেওয়া আছে t = √x + 4 এত সেকেন্ড। আছে? বস্তুকণাটির বেগ যখন 0 তখন তার সরণ কত হবে? তাহলে আমরা যদি বেগ নির্ণয় করতে চাই তাহলে সরণের রাশিমালাটা আমার দরকার, তাই তো। তাহলে এখান থেকে আমরা লেখা যায় যে √x = t-4, অর্থাৎ x = t-4 স্কোয়ার। ঠিক আছে? তাহলে বেগ v সমান আমরা কত লিখবো না, dx/dt। তাহলে v সমান হচ্ছে d/dt অফ t-4 তার হোল স্কোয়ার। এটা যদি a-b তার হোল স্কোয়ার সূত্র, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো না, t² - 8t + 16, এটা আমরা পাবো a² - 2a + b²। এরপর দিস ইমপ্লাইজ v = এটা 2t হয়ে গেল -8, আর এটা ধ্রুবক রাশি 0 হয়ে যাবে এটা। তাহলে বেগ যদি 0 হয় অর্থাৎ 2t - 8 = 0। তাহলে এখান থেকে আমরা t সমান কত পাবো, 8/2 = কত, 4 সেকেন্ড। তাহলে কোণাটির বেগ কখন 0 হবে না, 4 সেকেন্ড পর কোণাটির বেগ 0 হবে। তাহলে 4 সেকেন্ডের সরণ কত না, সরণের রাশিমালা আমরা জানি x = t-4 তার হোল স্কোয়ার। তাহলে সরণ x = কত লিখবো, 4 - 4 তার হোল স্কোয়ার = 0। তাহলে যখন কোণার বেগ 0 তখন সরণ হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে অপশান। দেখো বি অপশান, চার বি, তাই তো। আচ্ছা, 5 নাম্বার কী দেওয়া আছে দেখো, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তুকণা সমতরণে চলছে। কোণাটির গতির 5ম সেকেন্ডে x1 এবং 6ষ্ঠ সেকেন্ডে x2 দূরত্ব গেলে x1 = x2 সমান কত হবে?
তাহলে 5 নাম্বারটা আমরা কি করব দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছি এবং সমত্বরণে যাচ্ছে। তাহলে আমরা সূত্রটি কি জানি, Sn সমান u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1। Sn সমান হচ্ছে কত, u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1, nতম সেকেন্ড অতিক্রান্ত পথ। তাহলে একটা দেওয়া আছে আমাদের x1 মানে হচ্ছে কোনটা বলো তো, S5 পঞ্চম সেকেন্ডে। তাহলে পঞ্চম সেকেন্ডে যদি আমরা হিসাব করি, এটা সমান কত লিখবো, ইউটা তো 0, তাহলে হাফ a ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1। তাহলে x1 দিন সিম্পলাইজ x1 ইকুয়াল টু 5 দুগুণ 10 মাইনাস 1 মানে 9/2a, x1 হয়ে গেল। আচ্ছা একই রকমভাবে x2 অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডে যদি আমরা হিসাব করতে চাই, তাহলে কত লিখবো সেটাকে, হাফ a ইন্টু 2 ইন্টু 6 মাইনাস 1। তাহলে 6 দুগুণে 12 মাইনাস 1 মানে হচ্ছে কত, 11। তাহলে এটাকে আমরা কী লিখবো, 11/2 ইন্টু a, এটা x2 ইকুয়াল টু। এরপর যদি x1/x2 আমরা যদি করতে চাই, তাহলে x1/x2 ইকুয়াল টু কত লিখবো, 9/2a বাই 11/2a। তাহলে a ক্যান্সেলের 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 9/11, এটা x1/x2, অর্থাৎ x1:x2 ইকুয়াল টু 9:11। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো 6 নম্বর কি দেওয়া আছে, স্বরেখায় গতিশীল কণার ক্ষেত্রে। তাহলে স্বরেখায় গতিশীল কণার ক্ষেত্রে দুটো বিবৃতি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুটো বিবৃতি দেওয়া আছে। শূন্যস্থানে অভিকর্ষ ত্বরণ বস্তুর আকার বা ভরের উপর নির্ভরশীল নয়। মন দিয়ে শোনো, শূন্যস্থানে অভিকর্ষ ত্বরণ বস্তুর আকার বা ভরের উপর নির্ভরশীল নয়, বিবৃতিটা ঠিক। আচ্ছা বিবৃতি 2 যেটা দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে, এটাও ঠিক। কারণ এখানে দেখো 6 নম্বরটা যেটা, 1 নম্বর বিবৃতিটা ঠিক, এটা তো বুঝতে পারলাম। 2 নম্বর যেটা বিবৃতি যেটা দেওয়া আছে, সেটা স্মল জি সমান কত জানি না, gm/r²। এটা অভিকর্ষ ত্বরণের রাশিমালা, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে অভিকর্ষ ত্বরণের যে মানটা যেটা আছে, সেটা কার কার উপর নির্ভরশীল, এটা তো কনস্ট্যান্ট রাশি, তাহলে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল। অর্থাৎ পৃথিবীর ভর যদি পরিবর্তিত হয়, অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হবে, পৃথিবীর ব্যাসার্ধ যদি পরিবর্তিত হয়, অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হবে। তাহলে দেখো কি বলিস এখানে, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে দুটো বিবৃতি ঠিক। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক। আচ্ছা এরপর দেখো 7 নম্বর যেটা দেওয়া আছে, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তুকণা সমমন্দনে চলে অবশেষে থেমে গেল। তাহলে প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ হচ্ছে কত, 0। কণাটির বেগ সময় লেখচিত্র কি হবে? 7 নাম্বার এখানে দেওয়া আছে প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে, সমমন্দনে চলে অবশেষে স্থির হলো। তাহলে বেগ সময় লেখচিত্র, তাহলে বেগ সময় লেখচিত্র আমরা কি পাবো না, এটা যদি বেগ ভি প্রকাশ করে, এটা যদি সময় টি প্রকাশ করে, তাহলে প্রাথমিক বেগ আছে, তাহলে নিশ্চয়ই মূল বিন্দু থেকে সেটা শুরু হবে না। তাহলে এই বেগের একটা ভ্যালু আছে, মানে এখানে এটা যদি ইউ এর দাগ হয়, তাহলে এখান থেকে শুরু সমমন্দনে যাচ্ছে। তাহলে সমমন্দনে যাওয়া মানে কি, ধীরে ধীরে কমবে, হ্রাস পাবে, এক সময় সেটা এক্স অক্ষের সাথে মিশে যাবে, বেগটা শূন্য হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে লেখচিত্রটা। দেখো 8 নাম্বার কি বলা আছে, একটি বেলুন ঊর্ধ্বগামী বেগ নিয়ে উপরে উঠছে, 300 মিটার উচ্চতায় বেলুনের বেগ যখন 19 মিটার পার সেকেন্ড, তখন এক খণ্ড পাথর বেলুন থেকে খসে পড়ল। কতক্ষণ পর পাথরখণ্ডটি ভূমি স্পর্শ করবে? জি সমান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু মন দিয়ে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, একটি বেলুন ধীরে ধীরে উপর দিকে উঠছে এইভাবে, যখন উচ্চতা হচ্ছে 300 মিটার, মানে বেলুনটা যখন এইখানে আছে, তখন ঊর্ধ্বমুখী যে বেগ এটা বলা আছে 19 মিটার পার সেকেন্ড। এরপরে এইখান থেকে একটা বস্তু নিচে পড়ে গেল, ঠিক আছে? তাহলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা হচ্ছে কত, 300 মিটার।
অর্থাৎ এইচ সমান আমরা কত লিখব 300 মিটার। এবং প্রাথমিক বেগ যেটা এই যে 19 মিটার পার সেকেন্ড, বেলুনটার বেগ যদি 19 মিটার পার সেকেন্ড হয়, বেলুন পাথরটা কোথায় ছিল না বেলুনের মধ্যে ছিল, তাহলে বেলুনটার বেগ যদি 19 মিটার পার সেকেন্ড তাহলে পাথর খণ্ডটার বেগও হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। এরপরে অভিমুখ, তাহলে বেলুনটা যাচ্ছে উপর দিকে, অর্থাৎ পাথর খণ্ডটার অভিমুখ হচ্ছে উপর দিকে। কিন্তু যদি এইখান থেকে ছাড়ি দেওয়া হয় তাহলে পাথর খণ্ডটা কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। তাহলে প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে কত 19 মিটার পার সেকেন্ড, সেটা কী হবে আমাদের মাইনাস। আমরা কী হিসাব করবো এখান থেকে দেখো যে ইউটা যেটা সেটা হচ্ছে -19 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা হচ্ছে অঙ্কটা টার্নিং পয়েন্ট। এটা যদি ক্লিয়ার ঠিকঠাক বুঝতে পারো তাহলে অঙ্কটা কোনো ব্যাপার না, হয়ে গেছে। তাহলে আমরা জানি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, নিচের দিকে নামছে। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু হচ্ছে কত, এটা কত লিখবো -19t প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা এটা সমান তো 300, আছে। তাহলে এইখান থেকে দিস এমপ্লাইজ আমরা কী লিখছি, এটা 4.9 এটা। তাহলে যদি পুরাটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4.9t স্কোয়ার -19t -300 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে যে টি ইকুয়াল টু -b, তাহলে 19 হয়ে গেল, প্লাস মাইনাস মানে প্লাসটা নেব রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস bx, তাহলে -19 হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে -4 ইন্টু 4.9 ইন্টু মাইনাস অফ 300, এটা হয়েছে ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু 4.9। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে বস্তুটা এখানে 300 মিটার উচ্চতা যেটা নামবে সেই সময়কালটা পাওয়া যাবে। এটা আমরা নিকাল ইকুয়াল টু পাই 10 সেকেন্ড, হয়ে গেছে। ক্যালকুলেশনটা করে দেখবে এটা একটু, এই ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে, এটা আর কিচ্ছু না। আচ্ছা 9 নম্বর যেটা দেওয়া আছে, প্রদত্ত কোনটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে নির্দেশতন্ত্র মানে আমাকে বুঝি যে নির্দেশতন্ত্র হচ্ছে কোন জিনিসটা না, একটা নির্দেশতন্ত্র মানে হচ্ছে কোনটা, যে জায়গা থেকে আমরা ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে একটা নির্দেশতন্ত্র। আমরা যদি স্থির ঘরের মধ্যে আছি তাহলে এটা হচ্ছে একটা স্থির নির্দেশতন্ত্র। আমরা যদি একটা গতিশীল বাসের উপর যদি কোনো একটা ক্যালকুলেশন করি যে কত দূরত্ব আছে বা কত পিছনে আছে কত সামনে আছে, এটার দৈর্ঘ্য কত এটার প্রস্থ কত, এসব ক্যালকুলেশন যদি করি তাহলে যে জায়গা থেকে করছি সেটা নিশ্চয়ই গতিশীল, তাহলে সেটাকে আমরা কী বলবো, এটাকে গতিশীল নির্দেশতন্ত্র। এরপর জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে কোনটা, একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে অন্য কোনো একটা নির্দেশতন্ত্র যদি ত্বরণযুক্ত অবস্থায় থাকে তখন সেই দুটা নির্দেশতন্ত্রকে একটার সাপেক্ষে আরেকটাকে আমরা কি বলবো, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, হয়েছে। আর জড়ত্বীয় হচ্ছে কোনটা না, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ যদি শূন্য হয়, অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটা যদি একই গতিতে যদি যায়, হয় দুটাই স্থির থাকবে কিংবা দুটাই সমবেগে যদি গতিশীল হয়, বোঝা গেছে। তাহলে একটা হচ্ছে আমাদের জড়ত্বীয় আর একটা হচ্ছে অজড়ত্বীয়। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাওয়া যায়, সেটা হচ্ছে কোনটা, যে কোন নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য নয়। এটা একটা উল্টা মতো দিয়ে দেয়, কেমন কীরকম দেই না, কোন নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য হয়, হয় না নয়, দুটো জিনিস। কোথায় কোন নির্দেশতন্ত্রে সেটা প্রযোজ্য হয় না, জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়, আর কোথায় প্রযোজ্য নয় না, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে সেটা প্রযোজ্য নয়, বুঝতে পারছো। তাহলে এইখানে দেওয়া আছে অপশানগুলো, একটা হচ্ছে ঘূর্ণায়মান নাগরদোলা, সমবেগে চলমান গাড়ি, সুষম ত্বরণে চলমান ট্রেন, দড়ি ছিঁড়ে পড়া লিফট। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ত্বরণ আছে, বস্তুকোণে যদি বৃত্তপথে ঘুরে ত্বরণ ছাড়া সে কিন্তু ঘুরতে পারবে না। সুষম ত্বরণে চলমান ট্রেন, এটা ত্বরণ বলাই আছে। দড়ি ছিঁড়ে পড়া লিফট, তাহলে দড়ি ছিঁড়ে পড়া যে লিফট যেটা আছে সেটা তো অভিঘর্ষ ত্বরণ নিয়ে পড়বে। এইখানে বলা আছে বিয়ের অপশানটা যেটা সমবেগে চলমান গাড়ি, তাহলে সমবেগে চলমান গাড়িটা যেটা সেটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ক্লিয়ার। আচ্ছা এরপর যেটা দেওয়া আছে দেখো, এক ব্যক্তি একটি মৃত্তিকাখণ্ডকে, মৃত্তিকাখণ্ড মানে হচ্ছে কি কোন একটা মাটিখণ্ড, মৃত্তিকাখণ্ডকে সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত উঁচুতে ছুঁড়ে পাঠাতে পারে। তাহলে এক ব্যক্তি, এটা কোয়েশ্চেন নাম্বার 11,
এক ব্যক্তি উপর দিকে সেটা কত ছুটতে পারে না 30 মিটার। ঠিক, কোশ্চেনটা চাইছে কি সে যদি অনুভূমিক দিক বরাবর খণ্ডটিকে ছুটতো তবে সর্বোচ্চ কত দূরে পাঠাতে পারতো। তাহলে যদি পাথর খণ্ডটা যদি এইভাবে যদি ছুড়ে মানে এইভাবে সেটা যাবে, তাহলে এই দৈর্ঘ্যটা কত, বোঝা গেছে? তাহলে এটা মনে রাখবে, এটা কত হয়, এটা 2h হয়, এটা হয় কত না 2h হয়। এবার কীভাবে ক্যালকুলেশানটা করি দেখো, যে এখানে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, অন্তিম বেগ হচ্ছে কত ভি ইকুয়াল টু 0। তাহলে যদি উচ্চতা যদি আমরা এইচ ধরি, এক্ষেত্রে এইচ সমান এখানে 300 দেওয়া আছে, আমরা এইচ ধরে হিসাবটা করছি, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি যদি 0 হয় তাহলে দিস এমপ্লাইজ ইউ স্কোয়ার এটা সমান হচ্ছে 2gh, ইউটা পাওয়া গেল। হয়েছে, এরপর যদি সে সর্বাধিক দূরত্ব নিয়ে যেতে চাই তাহলে তার কত কোণে ছুটতে হয়, 45 ডিগ্রি কোণে। প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি হলে প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখব, যে প্রক্ষেপ সীমা আর সমান আমরা কি জানি ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। এবার সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে কত 1। তাহলে সাইন 2 থিটা যদি 1 হয় তাহলে আমরা ইউ স্কোয়ার মানে কত 2gh বাই জি সমান আমরা কত পাচ্ছি 2h। তাহলে এই যদি এখানে 300 দেওয়া আছে তাহলে এটা কত হবে না 2 × 30, এটা সমান হচ্ছে কত 60 মিটার। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এরপর দেখো 12 নম্বর যেটা দেওয়া আছে, ভেক্টর এ সমান দেওয়া আছে 2i + 3j। 12 নম্বর কোয়েশ্চেন, ভেক্টর এ সমান 2i + 3j। আর কি বলা আছে, ভেক্টর বি সমান হচ্ছে i + j। ভেক্টর বি সমান হচ্ছে কত i + j। হয়েছে? হ্যাঁ, বি ভেক্টরের অভিমুখ বরাবর উপাংশের মান কত হবে। তাহলে উপাংশের মান যেটা পাবো, এইদিকে যদি এ ভেক্টর হয় এইদিকে যদি বি ভেক্টর হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে এর এইদিকে উপাংশটা কত পাবো এ cos থিটা। তাহলে আমরা কত লিখবো সেটাকে, যে এ বি cos থিটা বাই মড অফ বি, এ বি cos থিটা বাই মড অফ বি। তাহলে এ বি cos থিটা সমান আমরা কত জানি এ ডট বি, তাহলে এ ডট বি বাই ভেক্টর বি। হয়েছে? তাহলে এ ডট বি, তাহলে দুটো যদি আমরা ডট গুণফল করি তাহলে আমরা কত লিখব 2i + 3j ডট i + j ডিভাইডেড বাই মড অফ বি অর্থাৎ রুট অফ 1² + 1²। তাহলে 2 + 3/√2 ইকুয়াল টু 5/√2। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর বলা আছে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে ভেক্টর এ এবং ভেক্টর বি দ্বারা সূচিত করা গেলেই ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তাহলে কোশ্চেন নাম্বার 13, যদি দুটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি বাহু, একটা হচ্ছে ভেক্টর এ একটা হচ্ছে ভেক্টর বি, তাহলে এই ত্রিভুজটা যেটা ক্ষেত্রফল আমরা যেটা পাবো সেটা কত পাবো না 1/2 × a × b, 1/2 × a × b। আর যদি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে শুধুমাত্র মড অফ a × b। মনে রাখবে এটা। আচ্ছা, 14 নম্বর যেটা দেওয়া আছে, ক্রিয়ারত সমমানের দুটি বলের মধ্যবর্তী কোণ থিটা যদি একটি বলের অভিমুখ উল্টে দেওয়া হয় তাহলে লব্ধি বলের অভিমুখ যে কোণে ঘুরবে তা কত। দেখো, তাহলে দুটি একই ধরনের বল, তাহলে r² সমান আমরা লিখছি a² + a² + 2a² cos থিটা। হয়েছে? আচ্ছা, অভিমুখটা যদি উল্টানো হয় তাহলে r² সমান কত লিখব a² + a² - 2a² cos থিটা। ঠিক? তাহলে আচ্ছা, তাহলে আমরা যদি এই দুটো যদি ভাগ করি তাহলে r² সমান হচ্ছে 2a² × 1 + cos থিটা, এটা থেকে। আর নিচেরটা এর থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2a² × 1 - cos থিটা। হয়েছে? তাহলে
তাহলে আর স্কোয়ার টু স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে লেখা যায় 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, অর্থাৎ 1 ক্যান্সেল হয়ে গেল। 2 কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত 0, অর্থাৎ কস থিটা সমান হচ্ছে কত π/2, অর্থাৎ 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। বোঝা গেছে? আচ্ছা 15 নম্বর যেটা, দড়ি টানাটানি খেলায় দুপক্ষই 2টি পরিমাণ বল প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? দেখো খুব মজার কোয়েশ্চেন এটা। 15 নাম্বার, এদিকে হচ্ছে 2টি নিউটন আর এইদিকে হচ্ছে 2টি নিউটন। তাহলে এটা কোনো দিকে সরবে কি, কোনো দিকে সরানো হবে কি? যদি দূরে যদি সমান বলে টানে তাহলে কোনো দিকে সরানো হবে কি? কোনো দিকে সরানো হবে না। তাহলে কোনো দিকে যদি সরণ না হয় তাহলে লব্ধি বল কত 0। বোঝা গেছে? অন্য কিচ্ছু না এটাতে। তাহলে আজ এই পর্যন্ত থাক, বাকি কোয়েশ্চেনগুলো বাকি ভিডিওতে আলোচনা করা যাবে। তাহলে ভিডিওটা যত বেশি পারবে তত বেশি শেয়ার করো, বুঝা গেছে? যাতে বন্ধু তোমাদের সুবিধা হয়, আর যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ।